নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কৃষি সমবায় নির্বাচন নিয়ে নমিনেশন জমা দিতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিরোধী শূন্য করে জয়লাভের চেষ্টার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটে এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ বিজেপির। দেখুন প্রতিবেদন। নদিয়া রানাঘাট হালালপুর কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী তরজা শুরু। দীর্ঘ 5 বছর পর পর এই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন। তবে বর্তমানে রাজ্যের শাসক দলের মদতে নামমাফিক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের মতো করে সেই মনোনয়ন প্রক্রিয়া করার অভিযোগ বিরোধী শিবিরের। নির্বাচন তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু জানায়নি। এরা বলছে আমরা অঞ্চলকে জানিয়েছি, লোকাল মেম্বারকে জানিয়েছি, কিন্তু আমি এখানে পঞ্চায়েত সমিতি মেম্বার, তো আমাকে জানানো হয়নি সেভাবে। তো এখন আমরা চাইছি যে আরো 2 দিন পিছানো নমিনেশন ডেট, আমরা ফর্ম তুলব, আমাদের ক্যান্ডিডেটরা প্রতিনিধিত্ব করবে। গেরুয়া শিবিরের দাবি, বিরোধীদেরকে কোনো রকম ভাবেই নমিনেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেবে না বলে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। যারা ভোট দেবে তাদেরকে যে পার্টিকুলার তাদের যে চিঠি দেওয়ার দরকার সেটা তারা দেয়নি, এবং এইসব না করে একটা গোপনভাবে এই ভোটটা করতে চেয়েছিল। এবং এটা জানতে পেরে বিরোধীরা যখন এটা জানতে পেরেছে, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে সকাল থেকে লাগাতার সেইখানে আন্দোলনে তারা নেমেছিল, এবং আন্দোলনের ফলে এআরও আসতে বাধ্য হয়েছেন। এবং এআরও এসে আসলে তারা সেইখানে একটা নির্দিষ্ট ডেট তারা চেয়েছেন, এবং তারা লিখিতভাবে আবেদন করেছেন যে পুরো যে নির্বাচনী পদ্ধতি, সেই নির্বাচনী পদ্ধতিটা সুষ্ঠুভাবে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে হোক। পাল্টা তৃণমূলের দাবি, নমিনেশন জমা দেওয়ার দিনক্ষণ শেষ। যারা বিজ্ঞপ্তির বিষয়ে জানতে পারেননি তারা নমিনেশন দেবেন না, স্পষ্ট বার্তা তৃণমূলের। কোন কোন তারিখে নমিনেশন তোলা যায়, কোন কোন তারিখে নমিনেশন জমা দেওয়া যায়, তারা ব্যাংকে এসছেন, জেনেছেন, জমা করেছেন। এখানে অন্য কোনো বিষয় তো নেই। যারা জানতে পারেননি তারা জমা দেবেন, স্বাভাবিক। শাসক দলের দিকে আঙুল উঠছে তো যে কোনো কারণেই শাসক দল, আপনারা অনেকক্ষণ রয়েছেন, শাসক দলের থেকে আপনার কি মনে হয়েছে? শাসক দল কোথায় বাধা দিয়েছে আপনি? আর 5টা সমবায় ভোটের মতোই রানাঘাট সমবায় ভোটকে কেন্দ্র করে শুরু শাসক বিরোধী তরজা। ঘটনার জেরে সকাল থেকে অশান্ত এলাকা। এখন দেখার, সমস্যা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাকি সমস্যা থেকে অন্য কোনো মোড় নেয়। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপির প্রতিনিধি সোমনাথ কর। আশা করব তৃণমূলের প্রতিনিধিও থাকবে আমাদের এই অনুষ্ঠানে। সোমনাথ দা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যেটা জানতে চাইবো যে আপনাদের অভিযোগ যে নমিনেশন ফাইল করতে দেওয়া হয় না বা হচ্ছে না, বিরোধী শূন্য করে দেওয়ার একটা প্রচেষ্টা, বিজ্ঞপ্তি প্রকাশ না করেই মনোনয়ন প্রক্রিয়া করতে চাইছে শাসক দল। কিন্তু তৃণমূলের বক্তব্য যে নমিনেশন জমা দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, যারা বিজ্ঞপ্তি জানতে পারেনি কি করা যাবে? দেখুন, বিজ্ঞপ্তি জানতে পারেনি কেন পারেনি, তা সেই বিষয় নিয়ে বিস্তারিত অলরেডি আপনারাই আপনাদের সংবাদপত্রে তুলে ধরেছেন যে কেন বিরোধী সদস্য যারা আছেন তারা কেউ জানতে পারলো না পুরো ঘটনাটা। অর্থাৎ একটি সমবায় সমিতি ব্যাংক, সেখানে অনেক সদস্য আছে। ব্যাংকের যে ভোট করানোর সিস্টেম, যে নির্বাচনের যে পদ্ধতি, এই পদ্ধতিকে যদি ভায়োলেট করা হয়, সেই পদ্ধতিকে যদি মানে অন্ধকারে রেখে, সদস্যদের অন্ধকারে রেখে যদি একটি আমাদের সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট না হয়, তাহলে এলাকাবাসী এবং সাধারণ সদস্য যে ক্ষেপে যাবে, সেটা তারই একটা ঘটনা ঘটেছে হিজুলিতে। আমরা যেটা খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলতে চাই যে ব্যাংক যে কর্তৃপক্ষ যারা আছেন, এবং বিশেষ করে যারা এআরও যিনি নির্বাচন করাবেন, তাকে পুরো বিষয়টা আগে ভালো করে জানতে হবে এবং দেখতে হবে যে তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, সেই বিজ্ঞপ্তি তারা কোথায় টাঙিয়েছেন, কিভাবে টাঙিয়েছেন, কবে টাঙিয়েছেন। সকল সদস্য যারা
তাদের কাছে নির্দিষ্ট চিঠি গেছে কিনা, সেই সমস্ত বিষয়গুলোকে আগে আরোকে পরিষ্কার করে দেখতে হবে। কিন্তু আমরা জানতে পেরেছি যে সেই সমস্ত যে ব্যাংকে যারা সদস্য আছেন, তাদের যে বেশিরভাগই যারা বিরোধী সদস্য আছেন, তাদের কারোর কাছেই কোনো সেরকম চিঠিপত্র পৌঁছায়নি এই নির্বাচন করানোর জন্যে। এছাড়া যে বিজ্ঞপ্তি প্রকাশ যেটা করানোর দরকার ছিল, সেটা খুব সুচতুর সুকৌশলে, মানে একদম এই সমস্ত সদস্যদের অন্ধকারে রেখে কায়দা করে এগুলোকে করা হয়েছে, যাতে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত সদস্যরা তারা নমিনেশন, আপনি বলছেন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু সুচতুরভাবে করা হয়েছে, যেখানে আপনাদের আপত্তি যে কারণে বিরোধীরা সুযোগ পায়নি মনোনয়ন জমা দেবার, তাই তো? একদম এটাই বলতে চাইছেন। এবং সবথেকে বড় কথা, আরো একটা বড় কথা, হ্যাঁ একদম আরো একটা যে একদম যেটা গণতান্ত্রিক পদ্ধতি, সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট করানো, সেই ভোট করানোটা করাচ্ছে না কেন? তার কারণ আপনারা জানেন যে ইদানিং যে সমস্ত সমবায় সমিতিতে যে সমস্ত ভোটগুলো হচ্ছে, সেই সমস্ত প্রায় ভোটগুলিতে তৃণমূল ধরাশায়ী হয়ে যাচ্ছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে। আমরা বিভিন্ন চ্যানেলগুলোতেই দেখতে পাচ্ছি। এই রকম একটা আশঙ্কার জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে নদিয়া দক্ষিণে তাদের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে, সাধারণ মানুষ তাদের সমর্থন করছে না। সব জায়গায় যে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল ধরাশায়ী হচ্ছে এমনটা নয়, সমর্থন করছে না। এমন বহু জেলাতেই আছে যেখানে তৃণমূল আবার বিপুল ভোটে জয়লাভ করছে। আমি বলছি যে সমস্ত জায়গাগুলোতে বিরোধী শূন্য করে দেওয়ার একটা প্রবণতা থাকছে, যে সমস্ত জায়গাগুলোতে এই ধরনের নজর এড়িয়ে ভোট করানো হচ্ছে, সেখানে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তো সেই সব জায়গাতে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি বলছি যে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে, বারবার শব্দটা প্রয়োগ করছি, যে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট প্রসিডিওর চালু করে, তাহলে সেই ভোটে সদস্যরা যে ম্যান্ডেট করবেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এবং তার প্রমাণ কিন্তু আমরা তমলুকের ক্ষেত্রে দেখেছি, আমরা নদিয়ার ক্ষেত্রেও দেখেছি, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে ধানতলা ওইদিকে একটা সমবায় সমিতিতে বিজেপির সদস্যরা জয়লাভ করেছে। ফলে এই ক্ষেত্রে খুব ক্লিয়ারলি পরিষ্কার বিষয়, তৃণমূল কংগ্রেস আপনার এই এখনো পর্যন্ত যে কথা বেরিয়ে এলো, তাতে একটা বিষয় পরিষ্কার হলো, আপনারা যেটা বলছেন যে মনোনয়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, যেটা অন্তত আগে অভিযোগ করছিলেন, আপনি সেখান থেকে কিছুটা সরে এলেন। আপনার বক্তব্য প্রকাশ হয়তো করেছে, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, কিন্তু সুচতুরভাবে প্রকাশ করা হয়েছে যাতে বিরোধীরা সুযোগটা কম পায়। হয়তো অনেকে জানতেই পারেনি, যেটা শাসক দলের একজনের বক্তব্য আমরা শুনেছিলাম, যে তিনি বলছেন যে জানতে পারেনি, সে বিজ্ঞপ্তি সে দেখতে পারেনি, আমাদের কি করা আছে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই ধরনের বক্তব্য আমরা বাম আমলেও অনেক সময় পেতাম, যে বিরোধীদের হয়ে কি আমরা প্রার্থী দিয়ে দেব, এ কথা বলতে শুনেছিলাম বহু, মানে এই কথা বলতে শোনা গিয়েছিল এক বাম নেতার মুখ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অন্তত এটা মানছেন যে কোথাও গিয়ে মনোনয়ন দেওয়ার বিজ্ঞপ্তি তো জারি হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে একটা চতুরতা বা একটা চালাকি অবলম্বন করেছে শাসক দল। সেটা বাম আমলে, দেখুন বাম আমলে যে কার্যকলাপ ঘটেছে, সে তো মানে সকল সাধারণ মানুষ দেখেছে যে তারা কিভাবে 34 বছর তারা ক্ষমতায় টিকেছিল, কোনো ধরনের উন্নয়ন না করেও কিভাবে ক্ষমতায় টিকেছিল। কিন্তু তারপরেও এই তৃণমূল কংগ্রেস, তারা তো যদি চোর ছিল, এরা তো ডাকাতে পরিণত হয়েছে। অর্থাৎ মানুষের ওপরে সীমাহীন অত্যাচার নামিয়ে আনছে। যেসব সমবায় সমিতিতে ভোট করানো হচ্ছে, সেখানে গিয়ে দেখবেন সদস্যদের বাড়িতে চলে গিয়ে তাদের ওপরে কিভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। আর এই সমস্ত জায়গাতে সেগুলো নদিয়াতে পারছে না, কারণ তারা সেখানে জানে যে তারা পলিটিক্যালি দুর্বল। যে সমস্ত জায়গায় পলিটিক্যালি দুর্বল তারা, সেইখানে সমবায় সমিতি, ব্যাংকের অন্যান্য যে সমস্ত আধিকারিক, তাদেরকে দিয়ে, সরকারি আধিকারিককে দিয়ে, পুলিশদের দিয়ে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে সাধারণ গণতান্ত্রিক ভোট পদ্ধতি যাতে কায়েম না হয়, সেই জায়গাটাতে দাঁড়িয়ে তারা এই কার্যকলাপ করছে। কারণ নদিয়া দক্ষিণের মতো জায়গাতে যেখানে তৃণমূল কংগ্রেস নির্বাচনে বিজেপির সাথে আসবে, সেখানেই তৃণমূল কংগ্রেস পরাজয় হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আগামী দিন যে 26-এর নির্বাচন আসছে, সেই 26-এর নির্বাচনে আপনারা নিশ্চিত করে দেখে নেবেন যে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো জয় পতাকা এই নদিয়াতে অন্তত উঠবে না, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। আর মানে আপনি নদিয়া নিয়ে নিশ্চিত, বাকি রাজ্য নিয়ে নিশ্চিত? আপনারা দেখেছেন যে বাকি রাজ্যের অন্য প্রান্ত নিয়ে অতটা কনফিডেন্ট, বাকি রাজ্য নিয়ে নেতৃত্ব আছে,
বাকি দেখুন, আমি একজন জেলা মুখপাত্র হিসাবে আমি আমার জেলার কথাটুকু বলতে পারবো। বাকি রাজ্যের কথা আমাদের রাজ্য নেতৃত্ব আছে, রাজ্যের মুখপাত্র আছেন, তারা নিশ্চিত করে বলবেন। এবং দেখতে পাচ্ছেন যেভাবে ভারতীয় জনতা পার্টি উঠে আসছে, তাতে অলরেডি তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। নির্বাচনের আর এক বছরও বাকি নেই, নানান রকমের নির্বাচনের আর এক বছরও বাকি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে সংগঠন, সেই সংগঠন কি এই এবং শাসক দলের যে সংগঠন, সেটাকে মেকআপ করে মানে ছাপিয়ে দিতে পারবে? আমরা শাসক দলের আমি বলছি যেটা, যে শাসক দলের শাসক দলের সংগঠনকে আমরা অলরেডি ছাপিয়ে গেছি। আপনি যদি খবর নেন, আপনারাও বিভিন্ন সংবাদপত্রে দেখিয়েছেন যে আমাদের বুথ সশক্তিকরণ হয়েছে, আমাদের এখানে বিভিন্ন রকমের যে সাংগঠনিক কার্যকলাপ আমরা করেছি এবং করে চলেছি। আপনারা নিশ্চয়ই জানেন সোমনাথদা, আপনাদের যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সদস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যমাত্রার ধারে কাছে আপনারা যেতে পারেননি। রাজ্যের নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের মানে রোষানলে পড়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আশা করছেন যে আপনারা 26-এর নির্বাচনে আগেই, মানে এক বছর আগেই তৃণমূলের সংগঠনকে ছাপিয়ে গিয়েছেন। নিশ্চিতভাবে আমরা এটুকু বলছি যে আমাদের যে পদ্ধতিতে আমরা বুথ সশক্তিকরণ এখনও চলছে, আপনারা দেখবেন যে গতকাল এবং আজকে যেহেতু একটা ঘটনার জন্য আমাদের কার্যক্রম বন্ধ আছে, আর রেগুলার বেসিসে ভারতীয় জনতা পার্টির গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কার্যকলাপ চলছে সংগঠনকে আরও বেশি স্ট্রং করা, আরও শ্রীবৃদ্ধি করার জন্যে। তো সেই রকম ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা সংগঠনের মধ্যে 4-5টা করে গোষ্ঠী রয়েছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীরা আমাদের বিজেপির সঙ্গে যোগসাজশ রাখছে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও আসছি আমরা এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে রয়েছেন যারা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর। অরূপদা, আপনাকে স্বাগত জানাবো। সোমনাথদার সঙ্গে আমরা কিছুটা আলোচনা করেছি। এই যে নদিয়ার রানাঘাটে সেখানে যে কৃষি সমবায়ের নির্বাচন নিয়ে নমিনেশন জমা দিতে না দেওয়ার অভিযোগ আপনাদের বিরুদ্ধে, সোমনাথ দাদের অভিযোগ যে একটা সময় মানে সোমনাথ দাদের অভিযোগ ছিল যে বিজ্ঞপ্তি কোনো না দিয়েই এই নমিনেশন জমা দেওয়ার পদ্ধতি বা এই বিষয়টা চালু হয়েছে, যেখানে বিরোধীরা তারা নমিনেশন যাতে জমা দিতে না পারে সেই চেষ্টাই আপনারা করেছেন। আপনারা এক্ষেত্রে একটা ট্রিক বা মানে কি বলবো, চতুরতা অবলম্বন করেছেন, এমন চালাকি করেছেন যাতে বিরোধীরা নমিনেশন ফাইল করতেই না পারে। এইভাবে মানে একটা বিজ্ঞপ্তি দেওয়ার একটা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। না, আমি এটা কথা বলি, অথচ বিরোধীরা আছে কি নেই সেটা নিয়ে একটা প্রশ্ন আছে আমার কাছে, আমার নিজেরই মনে হয়। কারণ আমি বলি, বিজ্ঞপ্তি দিয়েছে পঞ্চায়েত অফিসে, ব্লকে দিয়েছে, তো বিজ্ঞপ্তি আর কোথায় দেবে? রাস্তায় দেবে বিজ্ঞপ্তি? কোথায় দেবে বিজ্ঞপ্তিটা? পঞ্চায়েতে। আমি যা দেখেছি পঞ্চায়েত সমিতি, আমাদের সমবায় সমিতি যেটা করেছে, ব্লকে একটা বিজ্ঞপ্তি, আমাদের পঞ্চায়েত অফিসে একটা বিজ্ঞপ্তি দিয়েছে হচ্ছে ব্লক অফিসে দিয়েছে। বিজ্ঞপ্তি এরপর আর কোথায় দেবে? নিশ্চয়ই রাস্তায় দেবে না। বিজ্ঞপ্তি যেখানে দেওয়ার, এবার এটা মনে হচ্ছে মুশকিলটা হচ্ছে কি, এদের মানুষ নেই। মানুষ না থাকলে কি হয়? আজকে তো একটা নির্বাচন দেখছি, আপনি দেখুন না, কদিন আগেই আমরা দেখেছি ওখানে রানাঘাট পূর্বের মুকুটমণি আমাদের জিতেছিল, তো ওরা তো ছিল, বিরোধীরা বলে, তা সেখানে পরে প্রার্থী হয়েছিল, সেখানেও হেরেছে, সেখানেও তারা হেরেছেন এবং দেখা গেছে প্রচুর পরিমাণ ভোটে তারা লস করেছেন। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তারা যেটা মনে করেন যে তাদের প্রার্থী নেই, সংগঠন নেই, তো খুব স্বাভাবিকভাবে তাদের লোক নেই, তারা যদি না দিতে পারে, এর দল তো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেবে না। অর্থাৎ সোমনাথ, সেই একই বিষয় উঠে আসছে, আপনাদের যদি লোক না থাকে সেই লোক তো তৃণমূল কংগ্রেস দিয়ে দেবে না, তৃণমূলের বক্তব্য এটা। সেটাই তো বলছিলাম কিছুক্ষণ আগে যে বামেরা ঠিক যে ভাষায় কথা বলতো, তৃণমূল কংগ্রেস এখন ঠিক সেই ভাষাতেই কথা বলছে। বামেরাও যেরকম একটা সময় বলতো যে আমরা কি বামেরা দিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ঠিক এই একই রকম ভাবে এখন তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা কি প্রার্থী দিয়ে দেবো।
যদি যদি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যদি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে, এটুকু নিশ্চিত করে বলতে পারি অরূপ বাবুদের যে বক্তব্য, সেই অরূপ বাবুদের বক্তব্য পরিষ্কার। অরূপ বাবু, আপনার সময় আমি কথা বলিনি, অরূপ বাবু আপনার সময় আমি কথা বলিনি। এটা সুষ্ঠু বিতর্ক সভা আপনি অবলম্বন করুন, একটা সুষ্ঠু বিতর্ক আপনি করতে শিখুন আগে। সব থেকে বড় কথা, যে যখন কথা বলবে তার কথা বলতে দেওয়ার সময় দিতে হবে, সেই সময়টুকু আপনারা দিচ্ছেন না। না না, ভুলভাল নয়, আপনি শব্দচয়ন ঠিক করে করুন। যে একটা মিডিয়ার সামনে এসে বলছেন, সেখানে আপনি যে শব্দ উচ্চারণ করছেন, যে শব্দচয়ন করছেন, শব্দচয়ন ভুল করবেন না আপনি। সব থেকে বড় কথা হচ্ছে আপনি চুপ করুন, আপনার সময় আমি বলতে দিন, তারপরে যতক্ষণ চলবে ততক্ষণ আমি চিৎকার করতে থাকবো। না না, আমাকে বলতে দিন। আমি সঞ্চালককে বলবো যে এই ধরনের মানুষ যারা থাকেন, যারা বিতর্ক করতে জানেন না, পার্সোনাল অ্যাটাক নয়। সোমনাথ দা প্লিজ, সোমনাথ দা প্লিজ পার্সোনাল অ্যাটাক করবেন না। সোমনাথ দা প্লিজ ক্যারি অন, সোমনাথ দা বিষয় আসুন। যে কথা বলতে দেয় না সেই কথা বলতে না দেওয়ার। সোমনাথ দা পার্সোনাল অ্যাটাক নয়, বিষয় আসুন। কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন না। উনি কথা বলতে পারেন না, উনি এই কথাটা বলতে পারেন না। সব থেকে বড় কথা হচ্ছে যে এইখানে যদি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করতে দেওয়া হয়, সেই গণতান্ত্রিক নির্বাচনেই এটা প্রমাণ হয়ে যাবে যে বিরোধীদের লোকজন আছে কি নেই। তার কারণ যেভাবে নদিয়া দক্ষিণে আপনারা দেখছেন যে একের পর এক বিভিন্ন জায়গায় যে জয়েনিং হচ্ছে, সাধারণ মানুষ বিভিন্ন দল থেকে এসে যে জয়েনিং করছে, একের পর এক জয়েনিং আপনারাই সংবাদপত্রে আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এক্ষুনি বুঝতে পারবে, একটা নির্বাচন যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা করতে দেয় তাহলেই বুঝতে পারবে যে তার রেজাল্টটা কি হবে। বেশ, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে দিচ্ছেন না, নির্বাচনটা হচ্ছে না, ফলে এই ধরনের আক্রমণ একটা বুঝতে পেরেছি। 6 মাস আগে আমি বলি 6 থেকে 7 মাস আগে একটা নির্বাচন হয়েছে, বিধানসভা উপনির্বাচনের জন্য। ওখানে একটা নির্বাচন হয়ে গেছে, সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন ছিল। লোকসভায় তারা লিড পেয়েছিল, বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, ওখানকার মানুষের সমর্থন নেই। এবং সামরিক নির্বাচন কমিশনের নির্দেশে সামরিক ফোর্স অর্থাৎ বিএসএফ, যাদের উপর ভরসা করে ওরা, সেন্ট্রাল ফোর্সেই ভোট করিয়েছিলেন তারা। সেন্ট্রাল ফোর্সে ভোট করার পরও প্রায় 34,000 ভোটে লস করেছেন। 7 মাস আগেই ঘটনা, 7 মাস মুকুটমণি আমাদের জিতেছেন ওখানে। তো সেখানে তো ওরা যে সামরিক ফোর্সের কথা বলেন, যাদের ওরা বিশ্বাস করেন, সেই ফোর্স দিয়ে নির্বাচন করেছিলেন। সেখানেও কিন্তু ওরা হেরে গেছেন আমাদের প্রার্থীর কাছে, ওরা হেরে গেছেন। তাহলে এরপর আর কি গণতন্ত্র চাইছেন ওরা? এবার ওদের যদি কর্মী না থাকে বুথে, ওদের যদি ভোটার না থাকে, সেটা আমার তৃণমূল কংগ্রেস দায়িত্ব নেবে না। অরূপদা, বিজেপির অভিযোগ যে আপনারা এই কৃষি সমবায় নির্বাচন, এই সমস্ত নির্বাচনগুলোতে বিরোধীদেরকে জায়গাই দিচ্ছেন না, তারা নমিনেশন ফাইল করতে পারছেন আপনাদের জন্য। না, একটা কথা বলি আপনাকে, আপনি একটা ছবি প্রকাশ করুন। আমার কথা হচ্ছে যে ওই সমবায়তে নমিনেশন দিতে গিয়েছিলেন, ওনার নমিনেশন কেউ কেড়ে নিয়েছে, একটা ছবি দেখা, ওনাদের কেউ গেছিলেন তাতে নমিনেশন কেড়ে নিয়েছেন, ওনারা তো ভিডিও করেন আজকাল, কেড়ে নিয়েছেন কেউ নমিনেশন কেড়ে দিয়েছেন, বা নমিনেশন করতে দেয়নি, আটকে দিয়ে বাইরে বের করে রেখে দিয়েছিলেন, এরকম ঘটেছে? একটা ছবি আছে ওনাদের কাছে? নেই, দেখতে পাচ্ছি না। আমরা স্টুডিও বসে বলছি আমাদের নির্বাচন করতে দিচ্ছে না, তাই না? তো আজকে নির্বাচন তো স্টুডিও বসে হয় না, মানুষের নেমে, রাস্তায় নেমে বুথে গিয়ে ভোটটা করতে হয়। আজকের ওখানে যদি মনে করতেন তারা নির্বাচন করবেন, তারা বিধানসভা নির্বাচন করতে যান কি করে? জানতো সেখানে তো বিধানসভা নির্বাচন করতে জানে কি, সেটা করেন না। লোকসভা নির্বাচন করতে গেছিলেন, তাদের প্রার্থী জিতেছিল, লোকসভায় তাদের প্রার্থী জিতেছিল, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে যে লোকসভা যখন জিতবে তখন হচ্ছে মানুষ ভোট দিতে পারছে, আর বিধানসভা যখন মানুষ ভোট দিতে পারছে না, বিচারিতা হয়ে যাচ্ছে। লোকসভায় আপনারা জিতলে সেখানে মানুষ ভোট দিতে পারছে, বিধানসভায় আপনারা হারলে মানুষ ভোট দিতে পারছে না, এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে আপনাদের, তৃণমূল বলছে।
একটা হাস্যকর যুক্তির মতো যুক্তি দিলেন। সবথেকে বড় কথা হচ্ছে যে উনি যে উপনির্বাচনের কথা বললেন, সেই উপনির্বাচনে আপনারাই আপনাদের সংবাদপত্রে দেখিয়েছেন যে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, তারা ভোট দিতে পারেনি। কিভাবে ওখানে সন্ত্রাস কায়েম করে ভোট করেছে সেটা একাধিকবার আপনারা আপনাদের চ্যানেলে দেখিয়েছেন। ফলে এই নিয়ে আমি আর নতুন করে এখানে প্রশ্ন তুলছি না। প্রশ্ন যেটা সম্ভব নয় সেইটা হচ্ছে যে কৃষি সমবায় নির্বাচনের কথা আমি বলছি, সেখানে আমাদের একটু আগে তৃণমূলের বন্ধু বললেন যে সেখানে তারা নমিনেশনপত্র কেড়ে নিয়েছেন কিনা। কারা তো অনেক দূরের ব্যাপার, নমিনেশন ফাইল করতেই দেননি উনি। আরেকটু তথ্য নিয়ে ওখানকার ওখানকার যারা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে কথা বলুন। সবথেকে বড় কথা হচ্ছে যেভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে যেখানে বিজ্ঞপ্তি জারি করার কথা বলা হয়েছে, যে নোটিশ বোর্ডে করা হয়েছে কিনা আগে সেটা দেখুন। যে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিগুলো কোথায় জারি করা হয়, নোটিশ বোর্ডে জারি করা হয়, সেখানে আদৌ কি কোনো নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন দেওয়ালের কোনায় কোনায় আস্তে 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 আপনি পরে বলবেন। অরূপবাবু সময় আছে, আমার কথাটা শেষ করতে দেবেন, বারবার করবেন না। সব থেকে বড় কথা হচ্ছে যে ছলচাতুরি বা যে ধরনের চালাকি এখানে করা হয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে যে একটা নির্বাচনে সদস্যদের বাড়িতে চিঠি যায়, সেই চিঠি কি কারোর কাছে গেছে? এটা আপনারা যে সংবিধান আছে, একটা সমবায় সমিতি নির্বাচন করতে গেলে তার নির্দিষ্ট একটা সংবিধান মেনে নির্বাচন করতে হয়। সেই সংবিধানে যে সমস্ত কথাগুলো বলা আছে একটা পদ্ধতি এরা মেনটেন করেনি। তার মানে যে ওইখানকার সাধারণ সদস্যরা এই মুহূর্তে তৃণমূলের থেকে অনেক দূরে অবস্থান করছেন। এই মুহূর্তে যদি সমবায় নির্বাচন হয় তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পরাজয় হবে। এইটা ভেবে নিয়ে ওখানকার তৃণমূলের যারা নেতৃত্ব আছেন তারা এই চালাকির দ্বারা ওইখানে নির্বাচনে খাওয়ার জন্য যেটা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন, জেনে গেছে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগটা করছেন, এই অভিযোগটা আপনারা অন্য কোথাও প্রশাসনিক স্তরে কোথাও করেছেন? নিশ্চিতভাবে আমি তো আপনাকে দেখাতে পারি, আপনাদের যে রিপোর্টার আছে তার কাছেও আছে। থানায় এই বিষয়ে বিস্তর অভিযোগ হয়েছে, লিখিতভাবে এআরওকে অভিযোগ জানানো হয়েছে। আজকে যে কথা অরূপবাবুরা বলছেন সেটা যে সর্বৈব মিথ্যা কথা। সেই সমস্ত ওখানকার বিভিন্ন যে বিরোধী দল আছে, সাধারণ মানুষ আছে, তাদের দেওয়া আপনারা থানায় গেলেই দেখতে পারবেন যে থানায় সেখানে নিশ্চিত করে লিখিতভাবে তা আবেদন করা হয়েছে। এআরওর কাছে লিখিতভাবে আবেদন আছে, আমার কাছে সেই কপি আছে, আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি। তাহলে এর থেকেই প্রমাণ হয়ে যায় যে নিশ্চিতভাবে কোনো লুকোচুরি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তার কারণ সাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেতে চাইছে না। আর যেতে না যাওয়ার মূল কারণ তৃণমূল কংগ্রেস নিজেই খুব ভালো করে জানে যে নদিয়া দক্ষিণে তাদের অবস্থান। এটা কি অস্তিত্ব টিকিয়ে রাখতে এই ধরনের পরিকল্পনা করছেন আপনারা অরূপদা? না, কিছু বলতে উনি জানেন না আসলে কি মুশকিল হচ্ছে যে একটা জায়গায় একটা অফিসে যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়, সরকারি অফিসে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আর কোথাও প্রয়োজন, কারণ আমাদের এখানেও সমবায় সোসাইটি রয়েছে, সেখানেও আমরা দেখেছি ভোট হতে, ঠিক আছে, সেখানেও নোটিশ ওদের অফিসের সামনে নোটিশ চলিয়ে দেয় এবং সেই নোটিশে যারা আসেন মেম্বাররা তারা দেখে নেন। তারা যদি মনে করেন কেউ প্রার্থী হবেন, হতেই পারেন, সেটা তাদের গণতান্ত্রিক ব্যাপার। এবং এসডি অফিসে দেয়, পঞ্চায়েত অফিসে দেবে, পঞ্চায়েত থাকলে ব্লক অফিসে দেয়, এটাই নিয়ম। এবার ঘটনা হচ্ছে যারা মেম্বার তাদেরকে অফিসিয়ালি চিঠি একটা সমবায়তে কোথাও 2000 কোথাও 3000। আজকে আপনি আমাকে বলুন তো, এই যে কদিন আগে কাঁথিতে সমবায় নির্বাচন হচ্ছিল, শুভেন্দুবাবু বাংলা পক্ষে দাঁড়িয়েছিল যে সমবায়তে তৃণমূল হারবে, কিন্তু আমরা দেখেছি ওখানে নির্বাচন হয়েছে সমবায়তে এবং ওখানে কাঁথি নির্বাচন আমরা জিতেছিলাম। ওখানে তো শুভেন্দুবাবু নাকি তার গড় বলেন, সেখানে তিনি বলেন তার গড় কাঁথিকে বলা হয়। তো সেখানে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস কিন্তু ওই সমবায় জিতেছে। বাংলার সবচেয়ে বড় সমবায় হচ্ছে কাঁথি সমবায় সমিতি। তো সেখানে দাঁড়িয়ে শুনেছি বিজেপির প্রচুর কর্মী আছে, বিজেপি নাকি ওখানে ভীষণ ভালো লড়াই করেন, ওখানে বিধানসভা জিতছেন, লোকসভা জিতছেন, তাহলে সমবায়তে জিততে পারছেন না। আর যখনই সমবায় জিততে পারলেন না তখন বললেন তৃণমূল কংগ্রেস আমাদের ভোট করতে দিল না। সেম ওনার কথা মতোই বলি, লোকসভাতে আজকে জিতলেন, লোকসভাতে এই মানুষরাই ভোট দিলেন, ওখানে যারা বসবাস করেন তারাই ভোট দিচ্ছে লোকসভায়, বিধানসভাতেও এই মানুষগুলোই ভোট দিচ্ছেন। তাহলে লোকসভা এবং বিধানসভায় যে মানুষগুলো বিজেপির হয়ে কাজ করছেন তারা কি হঠাৎ করে এই সমবায়তে গিয়ে তারা কি তৃণমূলের কাজ করবে? তা তো নয়। তাহলে আজকের প্রশ্নটা হচ্ছে
যে তাদের যারা সমবায় মেম্বার তারা কতটা আগ্রহী দেখতে হবে, কারণ তাদের কতটা বিরোধীদের কয়জন আছে ওই মেম্বার সেটা দেখতে হবে আগে। তো তাদের যদি মেম্বার না থাকে তো তাহলে ভোটে দাঁড়াবে কে? তাদের লোক যদি থাকে, সমবায়তে যে কেউ দাঁড়াতে হবে না, ওই সমবায়ের মেম্বার হতে হবে। ওই সমবায়ের মেম্বার যারা হবে তারাই ওই নির্বাচন অংশ করতে হবে। এটাই সত্য এবং এটাই বাস্তব। তো সমবায়তে যারা মেম্বার নয়, যে সে তো বিজেপি ওখানে সাংসদ। অরূপদা এবং সোমনাথদা, এই যে সমবায় নির্বাচনগুলো হচ্ছে বিধানসভা নির্বাচনের 1 বছর আগে আগে, এই নির্বাচনগুলো কোনো প্রভাব কি পড়বে বিধানসভা নির্বাচনে? দেখুন না, বিষয় হচ্ছে নিশ্চিতভাবে পড়বে। তার কারণ হলো আচ্ছা অরূপদা, সোমনাথদা একটু বলে নিন, তারপর আসছি আপনার কাছে। অরূপবাবু তারপরে বলবেন। আচ্ছা বলুন। না আমাকে করেছেন প্রশ্নটা, আমি বলে নি। তারপর দুজনকে কোশ্চেন করেছে, একজন করে বললেন। উনি যখন বললেন যে হ্যাঁ উনি যে কথাটা বললেন যে লোকজন নেই, তাদের সদস্য নেই, স্পেসিফিক করুন, সময় কম, শেষ হয়ে আসছে। সমবায় সমিতিতে বিরোধীদের কোনো লোকজন বা সদস্য যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনের এই প্রহসন তৈরি করার দরকার কি? নির্বাচনে এই ধরনের লুকোচুরি করার দরকার কি? পরিষ্কার নির্বাচন হবে, তৃণমূল কংগ্রেস জিতবে, এটা সবাই মেনে নেবে, কিন্তু তাহলে এই চতুরতা অবলম্বন করার দরকার। 26-এ প্রভাব পড়বে কংগ্রেসের অভিযোগটা করছে, 26-এ কোনো প্রভাব পড়বে, এটা ভুল কথা। এবং আমি আপনাকে বলে রাখছি, 26-এর নির্বাচনে নদিয়া দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস জাস্ট উড়ে যাবে। একথা জাস্ট উড়ে যাবে তৃণমূল কংগ্রেস। অরূপদা 26-এর নির্বাচনে নদিয়া থেকে তৃণমূল কংগ্রেস জাস্ট উড়ে যাবে। বেশ সোমনাথদা প্লিজ। গত বিধানসভাতে অমিত বাবু বলেছিলেন যে বাংলায় দাঁড়িয়ে 200 সিট নিয়ে ওরা সরকারে আসছে। উনি বলেননি, ওনার অনেক বড় নেতা বলে গেছিলেন। বর্তমান ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পশ্চিমবাংলা বুকে দাঁড়িয়ে 200 সিট নিয়ে জিতে আসছেন। তো আমরা কি দেখেছি বাংলায়? ঠিক তার উল্টো দিকে হয়েছিল, তার উল্টো দিকেই হয়েছে। তো ওরা এই কথাগুলো বলবেন, আমরা শুনবো। মানুষ রায় দেবেন। বাংলার মুখ্যমন্ত্রীকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। নদিয়াতেও আমরা এবং একদম বিজেপি যে রেজাল্ট করেছিল গতবার আমরা দেখেছিলাম, কারণ আমরা উপনির্বাচনে দেখলাম যে লাস্ট মুকুটমণি জিতেছে। তা আমরা বলতে পারি বিজেপি এই নদিয়া দক্ষিণ থেকে মুছে যাচ্ছে আগামী দিনে, এটা দায়িত্ব নিয়ে বললাম। কিন্তু অরূপদা, লোকসভা নির্বাচনে তো অমিত শাহর মতো কথা বলবো না। লোকসভা নির্বাচনে তো নদিয়া জেলাতে তো তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপ ছিল, কারণ ওদের বাইরে বিধানসভা উপনির্বাচনে মুকুটমণি জিতেছিলেন। যারা দেখেন তারা দিবাস্বপ্নের মতো দেখুন। তারা তো আমি বলছি নদিয়া দক্ষিণে যে বিধানসভাগুলো, সেই বিধানসভাগুলোকে লক্ষ্য করে দেখুন যে বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের এক একটা দলের মধ্যে 4-5টা উপদল হয়ে আছে। তারপর এখন এটা 12টায় দাঁড়িয়েছে, এখন 12টায় দাঁড়িয়েছে, তাই তো 12টা দাঁড়িয়েছে। তাহলে আজকে গত 19-এ ছিল 18টা, এখন সেটা 12টায় দাঁড়িয়েছে। এটা তো বাস্তব ছিল। এখন বিধানসভায় 72টা আছে টোটাল, আমি দেখতে পাচ্ছি টোটাল বিধানসভা ছিল 78, সেটা গিয়ে 72 দাঁড়িয়েছে। এটা দাঁড়িয়ে আছে। আর একটা সিট হতে যাচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেস উপনির্বাচন জিতবে এই নদিয়াতেই। আমার বক্তব্য যে আপনি কালীগঞ্জের কথা বলছেন, যে লোকসভার রেজাল্ট আর বিধানসভা, হ্যাঁ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জিতবে। কালীগঞ্জটা আমরা জিতবো, দায়িত্ব নিয়ে বলছি। কালীগঞ্জে নির্বাচন হতে যাচ্ছে, কালীগঞ্জ তৃণমূল জিতবে, 50,000-এর উপর ভোটে জিততে যাচ্ছি। আপনি অরূপবাবুরা যে বলছেন দায়িত্ব নিয়ে যে কালীগঞ্জ নির্বাচন জিতবেন, কালীগঞ্জ নির্বাচনে কাদের নিয়ে জিতবেন, সেখানে যে কাদের নিয়ে কে জেতে সেদিকে আমাদের নজর থাকবে। সোমনাথদা এবং অরূপদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।